দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথে আপনাদের স্বাগত জানাই। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারো ৩-৪ মাস মাসিক হচ্ছে না, কারো আবার একই মাসে দুবার মাসিক হচ্ছে, কারো আবার দুটি মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তক্ষরণ হচ্ছে, কারো সহবাসের পরে রক্তক্ষরণ হচ্ছে। এরকম অনিয়মিত মাসিকের সমস্যায় যারা ভোগেন তাদের জন্যই আজকের আমাদের পর্ব, আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট ডক্টর অরুন্ধতী চক্রবর্তী। তার কাছে আমরা যাব। তার আগে আপনাদের বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হেলথ ইম্প্যাক্ট ইউতে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমি প্র্যাকটিস করি নর্থ কলকাতা, বিরাটি, যশোর রোড এরিয়াটাতে। আমি দীর্ঘ 10 বছর ধরে অবস্টেটিক্স এবং গাইনোকোলজি প্র্যাকটিস করছি, এবং আমার এতদিনের ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে প্রবলেমটা সবথেকে কমনলি প্রত্যেকটা মহিলা সাফার করে, ফ্রম দ্য এজ অফ যেদিন থেকে তাদের স্টার্ট হচ্ছে সেদিন থেকে নিয়ে একদম শেষ হওয়া অবধি, সেটা কমনলি হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। অনিয়মিত মাসিক কাকে বলে? কোন মাসিকটা অনিয়মিত? কারণ প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্যা রয়েছে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, কোন মাসিকটাকে আপনারা অনিয়মিত মাসিক বলেন? অনিয়মিত মাসিক হচ্ছে, জানতে হলে ফার্স্টে জানতে হবে নর্মাল মাসিকটা কাকে বলে। নর্মালি যার মোটামুটি মাসিক প্রত্যেক মাসে হচ্ছে, তাদের ক্ষেত্রে জেনারেলি 6 থেকে 5 দিনের মধ্যে একটা ব্লিডিং হয়, যেটা অ্যাপ্রক্সিমেটলি 28 থেকে নিয়ে 32 দিন পরপর আসে। আর মাঝখানে কোনো রকম ব্লিডিং বা কোনো রকম অন্য কোনো সিমটমস থাকে না। এবার অনিয়মিত কখন বলবো? যদি খুব কম হয়, মানে ধরে নিন 1 থেকে 2 দিনের মধ্যে মাসিক শেষ হয়ে যাচ্ছে, বা খুব বেশি হয়, যদি 7 দিনের বেশি ব্লিডিং চলছে, বা যখন ব্লিডিং হচ্ছে খুব হেভি মেন্সেস হচ্ছে, বড় বড় ক্লটস আসছে, তার সাথে প্যাডস খুব তাড়াতাড়ি ভিজে যাচ্ছে, পার ডে ধরে নিন 6টা-7টার বেশি প্যাডস দরকার লেগে যাচ্ছে, সেটাকে হেভি ব্লিডিং বলে। তাছাড়াও যদি সাইকেল ডিউরেশনটা আপনার 22 দিনের থেকে কম বা 35 দিনের থেকে বেশি যদি হয়, তাহলেও সেটা অনিয়মিত। এর মধ্যে আর একটা বিষয় আছে, যাদের মাসিক হচ্ছে টাইমে, তার মাঝখানেও তাদের 14th ডে বা 15th ডে বা জাস্ট আফটার কোয়ার্টাস তাদের একটা ব্লিডিং ধরা পড়ছে, যেটাকে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং বলে। মানে একটা মেন্সেস আর একটা মেন্সেসের মাঝখানে যে ব্লিডিংটা হচ্ছে, সেটাও কিন্তু অনিয়মিত মেন্সেসের মধ্যেই পড়ে। এই অনিয়মিত মাসিকের কারণগুলো কি বা কেন হয়? আচ্ছা, অনিয়মিত মাসিকের ব্রড ভাবে 2 রকম টাইপের কারণ আছে। এক হচ্ছে ইউট্রাস এবং তার কাছাকাছি স্ট্রাকচারসের কিছু গড়নগত প্রবলেম বা স্ট্রাকচারাল প্রবলেমস, আর কিছু জিনিস যেগুলো ডেভেলপ করেছে তারপরে, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু হরমোনাল ইমব্যালেন্সেস। তো এক এক করে আসি। ফার্স্টে ইউট্রাসে কি কি প্রবলেম থাকলে মাসিকের অনিয়ম হতে পারে? এক হচ্ছে, ভেরি কমন রিজন হচ্ছে ফাইব্রয়েডস। ফাইব্রয়েডস হচ্ছে, দিজ আর বিনাইন টিউমার্স, যেটা ইউট্রাসের মাসেলস থেকে গ্রো করে। আর এগুলো একটা মোটামুটি সাইজের থেকে বড় হয়ে গেলেই যে কোনো যার আছে এই সমস্যাগুলো, তাদের মাসিক ইদার খুব হেভি হতে পারে, বা যেটা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে কথা হলো, যে দুটো মাসিকের মাঝখানে হঠাৎ একটা ব্লিডিং হচ্ছে বা খুব ফ্রিকুয়েন্ট ব্লিডিং, এগুলো হওয়ার একটা চান্স থাকে। বাকি কারণগুলোর মধ্যে আর একটা কমন কারণ হচ্ছে পলিপ। পলিপ হচ্ছে, ইট ইজ এ স্মল গ্রোথ, যেটা জেনারেলি ইউট্রাসের ভেতরের লাইনিং বা সার্ভিক্সের থেকে অ্যারাইজ করে। তো এইটার থেকে মাঝে মাঝে ব্লিডিং হতে পারে, যখন ব্লিডিং হচ্ছে হেভি হচ্ছে, এইগুলো হতে পারে। এইগুলো দুটো হচ্ছে সবথেকে কমন স্ট্রাকচারাল কারণ অনিয়মিত মাসিক হওয়ার। তাছাড়া একটা অ্যালার্মিং কারণ, যেটা মাসিক যখন একদম শেষের দিকে চলে এসছে, পেরিমেনোপজের সময়, একটা অ্যালার্মিং কারণে মাসিক বেশি বা অ্যাবনর্মাল একটা হতে পারে, সেটা হচ্ছে ভেরিয়াস কার্সিনোমাটাস চেঞ্জেস, যেটা সার্ভিক্সে বা ইউট্রাসের মধ্যে হচ্ছে। এইগুলোর জন্য একটা অনিয়মিত মাসিক বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং এগুলো হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, তার মধ্যে সব থেকে কমন আর একটা কারণ, যেগুলো স্ট্রাকচারাল নয় অথচ হরমোনাল প্রবলেম, সেটা হচ্ছে কম মাসিক বা অনেক ইন্টারভ্যালের পরপর হচ্ছে। এর মোস্ট কমন রিজন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস যেটাকে বলে। তাছাড়া যাদের থাইরয়েডের প্রবলেম আছে, তাদের অনেক ইন্টারভ্যালসে অনেক দিন পরপর একটু একটু করে মাসিক হতে পারে। যাদের অন্য কোনো হরমোনাল প্রবলেমস আছে, যেমন প্রোল্যাকটিনের প্রবলেমস আছে,
অন্য কিছু হরমোনসের ডেফিসিয়েন্সি বা কিছুর জন্য, এইগুলোর জন্য অনিয়মিত মাসিক হতে পারে। এবার কিছু ক্ষেত্রে দেখা গেছে দের ইজ নো স্পেসিফিক রিজন অফ অনিয়মিত মাসিক, যে আল্ট্রাসোনোগ্রাফি করেছে বা কোনো স্পেসিফিক হরমোনাল টেস্টে কোনো কিছু পাওয়া যায় না, তখন সেগুলো আনডিফাইন্ড কারণ হয়, সেগুলোর জন্য ট্রিটমেন্ট দরকার লাগতে পারে। মহিলারা কখন চিকিৎসকের পরামর্শ নেবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন, কখন তারা বুঝবেন এবার চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত? দেখুন, একটা সিঙ্গেল আইসোলেটেড সাইকেলে আমার বেশি মাসিক হলো বা মাসিক ডিলেড হয়ে গেল, দ্যাট ইজ জেনারেলি নট আ কজ অফ কনসার্ন। জেনারেলি হঠাৎ কোনো স্ট্রেস, হঠাৎ কোনো লাইফস্টাইল চেঞ্জেস, মানে হঠাৎ আপনি জিম জয়েন করেছেন, হঠাৎ প্রচুর ওয়েট লস করেছেন, বা হঠাৎ নতুন কোনো মেডিকেশন শুরু করেছেন, যেমন অ্যান্টি ডিপ্রেসেন্টস কিছু আছে সেগুলো শুরু হয়েছে, কিছু নতুন মেডিকেশন শুরু হয়েছে, সেইগুলোর জন্য একটা কি দুটো সাইকেল হঠাৎ গড়বড় হতে পারে। কিন্তু যদি পরপর আপনি 3-4 সাইকেল দেখছেন যে মাসিক ইরেগুলার হচ্ছে, একটা যেটা নর্মাল প্যাটার্ন বললাম তার থেকে একটু অ্যাবনর্মাল হচ্ছে, 6 মাস টানা আপনার বেশি হচ্ছে বা 6 মাস টানা আপনার কম হচ্ছে, এরকম যদি হয় তাহলে ইমিডিয়েটলি ইউ শুড কনসাল্ট আ গাইনোকোলজিস্ট। আপনার কিছু রেলিভেন্ট ইনভেস্টিগেশনস দরকার। কিছু কিছু ক্ষেত্রে কারণ, যেসব কারণগুলো আছে মাসিক অনিয়মিত হওয়ার, দ্যাট ক্যান মানে সেটাকে যদি আনট্রিটেড ভাবে আমরা ছেড়ে দিই তাহলে সেগুলো আরো ওয়ার্সেন হওয়ার একটা চান্স থাকে। ম্যাডাম, এখানে একটা বিষয় খুব অনেকেই বলেন যে অনেকে অপেক্ষা করেন এবং ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা সমাধানের একটা চেষ্টা করেন, তো এর থেকে কি অনেক বড় কোনো বিপদ হতে পারে বা কি ধরনের বিপদ হতে পারে? যেটা আগে বললাম, একটা আইসোলেটেড সাইকেল মাসিক গড়বড় হয়েছে ডিউ টু অনেক রকম কারণেই হতে পারে। এবার কিছু কিছু ক্ষেত্রে যদি লাইফস্টাইল মডিফিকেশনস করলে হয়তো একটা সাইকেলে আপনি স্ট্রেসের মধ্যে ছিলেন বা একটা সাইকেলে আপনি খুব বেশি ওয়েট লস করার চেষ্টা করেছেন, সেটা জেনারেলি নেক্সট সাইকেলের মধ্যে রিজলভ হয়ে যায়। ইট ডাজ নট কন্টিনিউ ওভার দ্য নেক্সট ফিউ সাইকেলস। কিন্তু যদি আপনি দেখছেন 2-3 মাস প্রবলেমস হচ্ছে, তাহলে ইউ শুড অলওয়েজ কনসাল্ট ইয়োর ডক্টর। ঘরোয়া পদ্ধতির মধ্যে আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশনস করতে পারেন। যেমন দেখুন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে তাদের সাস্টেনেবল ট্রিটমেন্ট একমাত্র হচ্ছে ওয়েট লস অ্যান্ড আ হেলদি লাইফস্টাইল। তাদের ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে কাজ হতে পারে, কিন্তু দ্যাট অলসো ইউ শুড গেট ডায়াগনোজ যে কী কারণে আপনার মাসিকের প্রবলেম হচ্ছে, প্রপার কনসালটেশন নিয়ে ঘরোয়া পদ্ধতি তখন ইউজ করতে পারেন। কিন্তু জেনারেলি যেগুলো আমি অনেকের কাছেই শুনেছি, অনেক পেশেন্টরা আমায় এসে বলে পেঁপে খেয়েছি ভালো করে যাতে ভালো করে মাসিক হয়, কুলেখাড়ার শাক খেয়েছি যাতে ভালো করে মাসিক হয়, আরও কত রকম নানান রকম আছে, হোমিওপ্যাথি করেছি, হ্যান করেছি ত্যান করেছি, এই শাক ওই সর্ষে খেয়েছি, কিন্তু এগুলোতে জেনারেলি সাস্টেনেবল এফেক্ট দেখা যায় না। আপনার যদি মাসিকের প্রবলেম হচ্ছে, কী কারণে হচ্ছে সেইটা আগে ডায়াগনোজড হওয়া দরকার, তারপরে সেটা রেলিভেন্টলি যা ট্রিটমেন্ট দরকার আপনার ডাক্তার আপনার সাথে ডিসকাস করবেন, অনলি দেন ফলো দিস। ম্যাডাম, যখন কোনো রোগী আসছেন আপনার কাছে এই সমস্যা নিয়ে, মাসিকের অনিয়মিত মাসিকের সমস্যা নিয়ে, তাকে আপনার প্রাথমিকভাবে আপনারা কোন পরীক্ষার পরামর্শ দেন? দেখুন, যেটা স্টার্টিংয়েই বললাম, মাসিক ইরেগুলার হওয়া দুরকম ব্রড টাইপস অফ কারণ আছে। এক হচ্ছে ইউট্রাসের মধ্যে কিছু ডেভেলপ করেছে, যেমন পলিপ ডেভেলপ করেছে, এন্ডোমেট্রিওসিস ডেভেলপ করেছে, ভেতরের লেয়ার বেড়ে গেছে বা ফাইব্রয়েড হয়েছে। এইগুলো ডায়াগনোজ করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি দরকার লাগে। তো আপনাকে বেসিক যেগুলো টেস্ট আছে তার মধ্যে এক হচ্ছে আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলা হবে। নেক্সট আর একটা গ্রুপ অফ রিজনস যে কারণে মাসিকের ইরেগুলারিটিস হয়, সেগুলো হচ্ছে হরমোনাল ডিস্টারবেন্স। তো হরমোনাল ডিস্টারবেন্সগুলো ডিটেক্ট করার জন্য আপনাকে কিছু ব্লাড টেস্ট দেওয়া হতে পারে, ঠিক আছে। এরপর তাছাড়াও যদি ইউএসজিতে কোনো ফাইন্ডিংস থাকে যেটাকে আরও ক্লিয়ারভাবে জানা দরকার, তার জন্যে আপনাকে এমআরআই করতে আপনার ডক্টর কখনো কখনো সাজেস্ট করতে পারে। এইগুলোই বেসিক্যালি মোটামুটি একটা হয়। আর যেটা সব থেকে কমনলি মোস্ট অফ দ্য পিপল মিসেস, ইরেগুলার মেন্সেস ক্যান বি অলসো ডিউ টু প্রেগনেন্সি। তো যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আপনি কোনো পিরিয়ডস মিস করেছেন, একটা ইরেগুলার সাইকেল তারপরে হচ্ছে, বা একটা কম সাইকেল হয়েছে, মানে খুব কম ব্লিডিং হয়েছে তারপরে সাইকেলে বেশি ব্লিডিং হচ্ছে, বা একটা ব্যথা থাকছে বা কিছু, প্রেগনেন্সি অলওয়েজ হ্যাজ টু বি রুলড আউট, ঠিক আছে। যদি মাসিক ইরেগুলার হচ্ছে, ফার্স্ট কজ হচ্ছে আপনাকে একটা প্রেগনেন্সি টেস্ট করতে হবে। যেখানেই আপনি জানেন যে আপনি সেক্সুয়ালি অ্যাক্টিভ, প্রেগনেন্সি হওয়ার কোনো রকম চান্স আছে, তাহলে আপনাকে প্রেগনেন্সি টেস্ট করতে আপনার ডক্টর দিতে পারে। এবার ম্যাডাম, যে প্রশ্ন আমরা করব যে এই অনিয়মিত মাসিকের ক্ষেত্রে বা ইরেগুলার পিরিয়ডসের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা হয়? স্ট্রাকচারাল যেগুলো কারণ থাকে, ফাইব্রয়েড থাকে বা পলিপ থাকে, সামটাইমস মেডিকেশনসে কিছু কাজ হয়। 3-4 মান্থসের মেডিকেশনস আপনাকে দেওয়া হতে পারে, ভেরিয়াস গ্রুপস অফ মেডিকেশনস। কিছু
কিছু ক্ষেত্রে যখন জিনিসটা সাইজে বড় থাকে বা সিমটমস যদি খুব হেভি হচ্ছে, তাহলে আপনার অপারেশন দরকার হতে পারে। যদি আপনার পলিসিস্টিক ওভারিজ আছে বা আপনার যদি থাইরয়েডের প্রবলেম আছে, প্রোল্যাকটিন হরমোন যদি অ্যাবনর্মাল থাকে, তাহলে আপনাকে এইটার জন্য মেডিকেশনস রেলিভেন্ট দেওয়া হতে পারে। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে আপনাকে মেডিকেশনসও দেওয়া হবে, তার সাথে সাথে আপনার কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশনসও আপনার ডক্টর আপনাকে বলে দেবে, যেগুলো আপনাকে লাইফ লং কন্টিনিউ করতে হবে। একটা প্রশ্ন অনেকেই করে থাকেন বিভিন্ন সময় যে চিকিৎসার পরে কি এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব, চিকিৎসার মাধ্যমে কি সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব এই ইরেগুলার পিরিয়ডস এর সমস্যা? দেখুন, ইরেগুলার পিরিয়ডস হচ্ছে ইট ইজ আ সিমটম অফ আ ডিজিজ। তো আপনার যেটা প্রবলেম সেটা যদি ফুললি কিওর্ড হয়ে যাচ্ছে, তাহলে আপনার ইরেগুলার পিরিয়ডস কিছুদিনের জন্য ঠিক থাকবে। যেমন ধরে নিন আপনার ফাইব্রয়েডস এর কারণে যদি হচ্ছে, আর আপনার মেন যেটা বড় ফাইব্রয়েড যেটা আছে সেটা রিমুভ হয়ে গেল, যে কারণে আপনার মাসিকের সমস্যা হচ্ছিল, তাহলে মাসিকের সমস্যার সলিউশন হয়ে যাবে। যদি এটা পলিপ হচ্ছিল যার জন্য আপনার ব্লিডিং হেভি হচ্ছিল, পলিপ রিমুভ হলে আপনার মেনস্ট্রুয়াল প্রবলেমস ঠিক হয়ে যাবে। যদি সাপোজ আপনার থাইরয়েডের কিছু প্রবলেম আছে, আপনি যতদিন রেগুলার মেডিকেশনস খাচ্ছেন, থাইরয়েডের চেক আপ প্রপারলি করতে থাকছেন, আপনার প্রবলেমস হবে না। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে যেমন আপনাকে যে লাইফস্টাইল মডিফিকেশনস বলা হয়েছে, আপনি একটা হেলদি ওয়েট, একটা হেলদি লাইফস্টাইল যদি কন্টিনিউয়াস মেনটেন করতে পারেন, তাহলে মেন্সেসের প্রবলেমস হবে না। কিন্তু এই জন্যই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি কারণ, যেটা আগে বললাম, আপনার কি কারণে মাসিকের প্রবলেমস হচ্ছে সেইটা আইডেন্টিফাই করা অত্যন্ত দরকার। আমি বাড়িতে বসে কয়েক মাস চেষ্টা করব, দেখা যাক, এইসবগুলো করতে গেলে প্রবলেমস আরও বাড়তে থাকবে। কারণটা তো নির্মূল হবেই না, আরও প্রবলেমস বাড়বে। ম্যাডাম, আপনি একটু আগে বলছিলেন যে বিষয়টা, আমরা আরো একবার একটু বিস্তারিত জানতে চাইবো যে এই সমস্যার জন্য লাইফস্টাইল, আজকালকার আধুনিক জীবনযাপন পদ্ধতি, এটা কতটা দায়ী? হরমোনাল প্রবলেমস যেগুলো আছে আদার দ্যান থাইরয়েডের জেনারেলি আমাদের কোনো ডায়েট, বাঙালিদের কোনো ডায়েটে থাইরয়েডের চেঞ্জেস হয় না, কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা আমরা দেখেছি বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া যেটা আমরা দেখি মোস্ট অফ দ্য পেশেন্টসের, হচ্ছে দিস ইজ ফুললি আ লাইফস্টাইল প্রবলেম। ডিউ টু আওয়ার ফাস্ট পেস্ট লাইফ আমরা হেলদি ডায়েট খাওয়া ছেড়ে দিয়েছি, আমরা বাড়ির খাবার খাই না, আমরা যেখানে যা পাচ্ছি ভাজা ভুজি ফুচকা বিরিয়ানি যখন যা পাচ্ছি খাচ্ছি, ফল সবজি তো আমরা খাই না, বাচ্চারা আজকাল তো কেউই সবজি খেতে চায় না, মারাও ছেড়ে দেয়, হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও। তো এইগুলো প্রবলেমস যেগুলো হয় তার জন্য আপনার ডায়েটারি ফাইবার্স অত্যন্ত কম হচ্ছে, ডায়েটারি ইনটেক অফ ফাইবার্স কম, কার্বোহাইড্রেটস যেটা ইজিলি খেতে ভালো লাগে সেটা আমরা প্রচুর বেশি খাচ্ছি, প্রোটিন যেটা ইনটেক হওয়া দরকার, মাছ ভাল লাগে না, ডিম ভাল লাগে না, মাংস ভাল লাগে না, এইসব করে বাচ্চারা খাচ্ছে না, যে কারণে প্রোটিন ইনটেক যতটা হওয়া দরকার সেটা হচ্ছে না। ট্রেডিশনাল বাঙালি ডায়েট যেগুলো আমরা খেতাম, শুক্তো, এইসবগুলো খাওয়া একেবারেই অবলুপ্তই হয়ে গেছে, যে কারণে ডায়েটারি প্রবলেমসের জন্যেই ফ্যাট, মানে বেশি মোটা হওয়া, ওবেসিটির প্রবলেমসটা আরও দিন দিন বাড়ছে। এবার ওবেসিটির সাথে সাথে যেটা বাড়ে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স যেমন ডায়াবেটিসের জন্য রেসপন্সিবল, সেরকম পলিসিস্টিক ওভারির জন্যও কিন্তু রেসপন্সিবল। তো যদি ডায়েটের মধ্যে সবজি, ফল, প্রোটিন এগুলোকে একটু বাড়ানো যায়, কার্বোহাইড্রেটস যদি একটু কমানো যায়, তার সাথে সাথে যদি এটা ডেইলি সাস্টেনেবল এক্সারসাইজ শিডিউলের মধ্যে থাকতে পারে, অ্যাটলিস্ট 35 মিনিটস ব্রিস্ক যে কোনো ওয়াক হতে পারে, সাইকেল করতে পারলে সাইকেল হতে পারে, সুইমিং করতে পারলে সুইমিং হতে পারে, বাচ্চাদের নাচ শেখাচ্ছেন, এই শেখাচ্ছেন তাই শেখাচ্ছেন, সেটা যদি তারা রেগুলার করতে পারে, তাহলেই ওবেসিটি ব্যাপারটা যদি না আসে, মোটামুটি একটা হেলদি লাইফস্টাইল যদি থাকতে পারেন, তাহলে যেগুলো হরমোনাল চেঞ্জেস যেগুলো ডিউ টু পলিসিস্টিক ওভারির জন্য হচ্ছে বা ওবেসিটির জন্য যেসব হরমোনাল চেঞ্জেসগুলো হচ্ছে, এগুলো অনেকটাই অ্যাটাক থাকে। আরেকটা প্রশ্ন এখানে করতে চাইবো একটু, যে মাসিকের সময়টায় প্রত্যেকটি মহিলার বিশেষ কোন কোন স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, এই সম্পর্কে যদি আপনি একটু। আচ্ছা, স্বাস্থ্যবিধি বলতে আমাদের আগেকার দিনে অনেক রকম ট্যাবুস ছিল মেনস্ট্রুয়েশন নিয়ে। মাসিকের সময় জামা কাপড় ভালো করে পাল্টাবে না, চান ভালো করে করবে না, হানা তানা, এইসবগুলোর জন্য যে প্রবলেমসগুলো হতো, প্রপার মেনস্ট্রুয়াল হাইজিন না মেনটেন করার জন্য ইনফেকশনস অনেক রকম হতো। মহিলারা আগে কাপড় ইউজ করতেন, সেই কাপড়ই ধুচ্ছেন, সেটাই আবার পরছেন, ঠিক করে সেটা পরিষ্কার হচ্ছে কিনা, সেইগুলোর জন্য ইনফেকশনস অনেক বেশি হতো। এবার তারপরে থেকে আমরা অনেক প্রোগ্রেস করেছি, এখন উই ইউজ স্যানিটারি ন্যাপকিনস, সাম পিপল ইউজ মেনস্ট্রুয়াল কাপস, সব কিছুই। বাট দ্য বেসিক থিং ইজ প্রত্যেকটা জিনিস যেটা আপনি ইউজ করছেন সেটার মধ্যে ব্লাড কালেক্ট হচ্ছে। যদি আপনার 10 ঘন্টা 12 ঘন্টা যে কোনো আপনি একটা মেনস্ট্রুয়াল প্রোডাক্ট যদি ইউজ করে থাকছেন, যেটা আপনি চেঞ্জ করছেন না, ধরুন কম হচ্ছে হয়তো বলে আপনি চেঞ্জ করছেন না, ইনফেকশন হওয়ার চান্স প্রচণ্ড বেশি থাকে। আজকাল অনেক মহিলারাই মেনস্ট্রুয়াল কাপ ইউজ করেন, অনেকেই এখন ট্যাম্পন্স ইউজ করা শুরু করেছেন। তো যেটা প্রবলেম হওয়ার চান্স থাকে সেটা হচ্ছে আপনি সাপোজ ট্যাম্পন ইউজ করলেন, ইউ ফরগেট ইউর ট্যাম্পন, ইট স্টেজ ইনসাইড ফর আ লং আওয়ার, বা আপনি মেনস্ট্রুয়াল কাপ ইউজ করেছেন যেটাকে আপনি ভালো করে পরিষ্কার করতে ভুলে গেছেন, বা আপনি সাপোজ একটা মেনস্ট্রুয়াল স্যানিটারি প্যাড ইউজ করেছেন যেটা আপনি
কম মাসিক হচ্ছে বলে 10-12 ঘন্টা পড়ে আছেন কন্টিনিউয়াসলি, সেগুলোর থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে। যেগুলো একটা মাইনর প্রবলেম সেগুলোর থেকে ইনফেকশন হয়ে সেপসিস অবধি হওয়ার একটা রিস্ক থাকে কিন্তু। তো ইফ ইউ আর ইউজিং এনি মেনস্ট্রুয়াল প্রোডাক্টস, জিনিসটা মনে রাখতে হবে যে ইট ইজ ব্লাড, ব্যাকটেরিয়া তার উপর গ্রো করতে পারে, তাই জন্য সেইটাকে ইদার চেঞ্জ করা বা সেটাকে ধুয়ে নেওয়া বা রিপ্লেস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এভরি 6 to 8 আওয়ার্স আপনার ব্লিডিং হোক না হোক, কম ব্লিডিং হোক যাই হোক, you need to change your sanitary pads, you need to wash your menstrual cups, you need to change your tampons. এখানে আরেকটা বিষয় অনেকের একটা কৌতূহল থাকে বা প্রশ্ন থাকে, অনেকে এই বিষয় সম্পর্কে জানেন না যে মাসিকের সময় সহবাসের নিয়মটা ঠিক কি, মানে সেটা নিয়ে অনেকের মনে অনেক সংশয়ও থাকে, সেটা যদি আপনি একটু বলে দেন। দেখুন, মানে বেসিক জিনিসটা হচ্ছে মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে আপনি একদম ওই পিরিয়ডটা ইজ বেসিক্যালি পুরোপুরি সেফ পিরিয়ড, আপনার কোনোভাবেই ওই সময় ওভুলেশন হওয়ার কোনো চান্স নেই। কিন্তু যেটা প্রবলেম ফেস করে প্রত্যেকটা মহিলা, মেনস্ট্রুয়েশন যে সময়টা হচ্ছে তখন ওইখানে ভ্যাসকুলারিটি খুব বেশি থাকে, ইট ইজ পেনফুল। যদি সেই জিনিসটা না হয়, যদি সেই দিক থেকে প্রবলেমস কোনো না ফেস করছেন, তাহলে মেনস্ট্রুয়েশন হওয়ার সময় যে ইন্টারকোর্স করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই। ইন্টারকোর্সের ফলে আপনার কোনো রকম ইনজুরি হওয়া বা বেশি ব্লিডিং হওয়ার চান্স একদমই হয় না। কিন্তু ইফ ইট ইজ নট কমফোর্টেবল উইথ ইউ, তাহলে ইট ইজ বেটার টু অ্যাভয়েড। আদারওয়াইজ দের ইজ নো স্পেসিফিক কারণ যে আপনি এই সময়টা করতে পারবেন না, এরকম ব্যাপার নেই। ম্যাডাম, এখানে আরেকটা প্রশ্ন করি, অনিয়মিত ঋতুস্রাব, ইররেগুলার পিরিয়ডস, এটা আগামীতে গর্ভধারণের ক্ষেত্রে কতটা সমস্যা তৈরি করতে পারে? দেখুন, আমি ফার্স্টেই এটা বললাম, অনিয়মিত মেন্সেস মানে ইরেগুলার মেন্সেস ইজ জেনারেলি কোনো একটা ডিজিজের সিমটম। তো যে ডিজিজগুলো বললাম, যেমন যদি ফাইব্রয়েড থাকে, কারো যদি পলিসিস্টিক ওভারি থাকে, কারো যদি পলিপ থাকে, কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে, এগুলো সবকটাই কিন্তু ফার্টিলিটিকেও এফেক্ট করে। আপনার অনিয়মিত মেন্সেস এই জন্য হচ্ছে যে আপনি প্রত্যেক মাসে যে টাইমে আপনার ওভুলেশন হওয়ার কথা সেই মাসে ওভুলেশন হচ্ছে না, তাই জন্য আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে। তো সেইটা যদি হয় তাহলে আপনার প্রেগনেন্সি আসা নিয়েও কিন্তু সমস্যা হবে। প্রেগনেন্সির বেসিক ব্যাপার হচ্ছে যে আপনার ডিম্বাশয় থেকে ডিম বেরোতে হবে, তাহলেই আপনার প্রেগনেন্সি আসবে। তো যদি যে কোনো কারণে যার জন্য আপনার অনিয়মিত মেন্সেস হচ্ছে, সেই কারণে যদি আপনার ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে টাইমে ডিম না আসে, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসা নিয়েও সমস্যা হয়। তাই জন্যই আরও বেশি যে আপনার যখন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হচ্ছে, কজেসগুলো রুল আউট করা দরকার, যেগুলো পরবর্তী ফার্টিলিটি নিয়ে অসুবিধা হতে পারে, সেগুলো যত তাড়াতাড়ি ট্রিটেড হবে তত ভালো। আমি এখানে একটা শেষ প্রশ্ন করব যে সন্তান প্রসবের কতদিন পর থেকে মাসিক বা পিরিয়ডস শুরু হওয়াটা স্বাভাবিক? যারা একদমই বাচ্চাকে ব্রেস্টফিড করছে না, তাদের মোটামুটি 3 উইকস থেকে 6 উইকসের মধ্যে তাদের মেন্সেস স্টার্ট হয়ে যায়। কিন্তু যারা বাচ্চাদের এক্সক্লুসিভলি ব্রেস্টফিড করছে, মানে প্রত্যেক 2 ঘন্টা বাচ্চা দুধ খাচ্ছে, আপনারই দুধ খাচ্ছে, কোনো ফর্মুলা ফিড করছে না, তাদের ক্ষেত্রে যতদিন আপনি এক্সক্লুসিভলি ব্রেস্টফিড করছেন ততদিন কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে। মানে 6 মান্থস পিরিয়ড যদি আপনি এক্সক্লুসিভ ব্রেস্টফিড করছেন, তাহলে 6 মান্থস পিরিয়ড কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে। এর সাথে সাথে আর একটা জিনিসও বলা দরকার, আপনার মাসিক বন্ধ আছে তার মানে কিন্তু এই নয় যে আপনি ওভুলেট করছেন না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে 3 সপ্তাহ হয়ে গেছে কি 6 সপ্তাহ হয়ে গেছে, আপনার মাসিক এখনো স্টার্ট হয়নি, তাই জন্য আপনি সেফলি ভাবছেন যে আপনার প্রেগনেন্সি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু কখনো কখনো ডিম্বাশয় থেকে কিন্তু ডিম বেরোনো স্টার্ট হয়ে যায় আপনার মাসিক না হয়ে। তাই জন্য এই সময়টা ল্যাকটেশন যে পিরিয়ডটা আছে, আপনার যদি মাসিক নাও হয়, ইউ নিড টু বি এক্সট্রা কেয়ারফুল। আপনার মাসিক না হলেও কিন্তু আপনি প্রেগনেন্ট হতে পারেন। তো আফটার এ পিরিয়ড অফ 3 উইকস, ইন কেস যদি আপনি ফিড না করাচ্ছেন বেবিকে, আর যদি আপনি বেবিকে ব্রেস্টফিড করাচ্ছেন, তাহলে 3 মান্থসের পর থেকে ইউ নিড টু স্টার্ট বিকামিং কেয়ারফুল যে আপনার কিন্তু প্রেগনেন্সি আসতে পারে। অর্থাৎ দর্শক বন্ধু, একটা বিষয় আপনারা স্পষ্ট হলেন যে অনিয়মিত মাসিকের সমস্যা বা ইররেগুলার পিরিয়ডস যেটাকে আমরা বলছি, সেই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন, কিন্তু একটু সচেতনতা প্রয়োজন, কিছু জীবনযাত্রার পরিবর্তন প্রয়োজন এবং সঠিক সময় চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আশা করি আপনাদের যা যা প্রশ্ন ছিল, কৌতূহল ছিল, সেগুলো এই আলোচনার মাধ্যমে ম্যাডামের পরামর্শ পেয়ে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন। যদি এই বিষয়ে আরো অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার ম্যাডামের সঙ্গে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ দর্শক।